নমস্কার। আজ আমরা একটা বিশেষ বিধানসভা কেন্দ্রকে খুব কাছ থেকে দেখব, মহিষাদল। আমাদের উদ্দেশ্যটা খুব সহজ, একেবারে মাটির কাছাকাছি গিয়ে সাধারণ মানুষের চোখ দিয়ে বোঝা সেখানকার প্রশাসন আসলে কিভাবে কাজ করে। আমরা দেখব কিভাবে মানুষের রোজগার, অভিযোগ, ছোট ছোট ক্ষোভ আর স্বপ্নগুলোই রাজনীতির আসল চালিকা শক্তি হয়ে ওঠে। চলুন গভীরে যাওয়া যাক। মহিষাদল পূর্ব মেদিনীপুর জেলার একটা উপকূলীয় এলাকা। এখানকার মানুষের জীবন, তাদের জীবিকা, তাদের রাজনীতি সবকিছুই কিন্তু এই মাটি আর জলকে ঘিরেই আবর্তিত হয়। একদিকে যেমন উর্বর জমি ধান চাষের জন্য আশীর্বাদ, ঠিক তেমনি অন্যদিকে ঘূর্ণিঝড় আর বন্যার ভয় এখানকার মানুষের প্রায় রোজকার সঙ্গে। প্রকৃতির এই খামখেয়ালিপনায় বলা যেতে পারে এখানকার রাজনীতির গতিপথ ঠিক করে দেয়। তো আমাদের আজকের আলোচনাটা এগোবে মোট ৬টা ধাপে। প্রথমে আমরা মানুষের মনের কথাটা শুনব, তারপর দেখব সংখ্যা বা ডেটা কি বলছে। এরপর আমরা অভিযোগগুলোর গভীরে যাব, বোঝার চেষ্টা করব রাজনৈতিক পরিবর্তনের কারণগুলো। তারপর একটা সম্ভাব্য প্রশাসনিক মডেল নিয়ে কথা বলব, আর সবশেষে বিশ্বাস ফিরে পাওয়ার পথটা খোঁজার চেষ্টা করব। চলুন তাহলে প্রথম ধাপ দিয়ে শুরু করা যাক। দেখুন, যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে তার মাটি আর মানুষকে বোঝাটা সবার আগে দরকার। মহিষাদলের মানুষের অনুভূতি, তাদের প্রতিদিনের লড়াই, এগুলো যদি আমরা না বুঝি তাহলে ভোটের সংখ্যাগুলো কিন্তু আমাদের কাছে ভেরুক কয়েকটা পরিসংখ্যান হয়েই থেকে যাবে। তাই চলুন প্রথমে এখানকার মানবিক আর ভৌগোলিক প্রেক্ষাপটটা একটু বুঝে নিই। এটাই আমাদের পরবর্তী ডেটা বিশ্লেষণের ভিত তৈরি করবে। এখানকার জনসংখ্যার ছবিটা যদি দেখি তাহলে দেখব গঠনটা বেশ সরল। প্রায় ৮৫% হিন্দু আর ১৫%-এর মতো মুসলিম। তফসিলি জাতির জনসংখ্যা প্রায় ১৪.৬%। এখানকার সবচেয়ে প্রভাবশালী সম্প্রদায় হল মাহিষ্য, যারা মূলত কৃষিজীবী ওবিসি। তবে এর পাশাপাশি নমশূদ্র, মতুয়া, বাগদি এবং বাউরির মতো সম্প্রদায়ের উপস্থিতিও কিন্তু এখানকার সামাজিক আর রাজনৈতিক সমীকরণে একটা আলাদা মাত্রা যোগ করে। তো এখানকার মানুষের মূল জীবিকা হলো ধান চাষ, কিন্তু প্রতি বছর বর্ষাটা না এখানকার মানুষের জন্য শুধু আশীর্বাদ বয়ে আনে না, অভিশাপও নিয়ে আসে। ঘূর্ণিঝড়, বন্যা, জমিতে নোনা জল ঢুকে পড়া আর তার সাথে দুর্বল নদীবাঁধ, এই সমস্যাগুলো কৃষকদের জীবনকে সত্যি খুব কঠিন করে তুলেছে। প্রকৃতির এই নির্মম পরিহাসের সামনে তাদের লড়াইটা যেন শেষই হতে চায় না। এই সংখ্যাটা দেখুন, প্রায় ৯০%। ২০১৬ আর ২০২১ দুটো বিধানসভা নির্বাচনে মহিষাদলের ভোটাররা প্রায় ৯০% হারে ভোট দিয়েছেন। এর থেকে কি বোঝা যায় বলুন তো? বোঝা যায় যেখানকার মানুষ উদাসীন নন, বরং তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তিত আর রাজনৈতিক প্রক্রিয়ায় খুব সক্রিয়ভাবে অংশ নিতে চান। এই বিপুল ভোটদানের হার আসলে তাদের মনে জমে থাকা ক্ষোভ আর আকাঙ্ক্ষারই একটা প্রতিফলন। তাহলে মানুষের মূল ক্ষোভটা ঠিক কোন কোন জায়গায়? দেখুন, কয়েকটা প্রধান বিষয় এখানে পরিষ্কার। ভাঙাচোরা রাস্তা আর দুর্বল নদীবাঁধ তো তাদের প্রতিদিনের সঙ্গী। পশ্চিমবঙ্গে যুব বেকারত্বের যে প্রায় ৯% হার, সেই সমস্যাটা এখানেও খুব প্রকট। পানীয় জলের সংযোগ এখনও সবার কাছে পৌঁছায়নি। রাজ্যে যার গড় হার মাত্র ৫৬%। আর তার সাথে যোগ হয়েছে কৃষি সংকট আর বন্যার পর ক্ষতিপূরণ পেতে অস্বাভাবিক দেরি। এই সব কিছু মিলেই তাদের ক্ষোভটাকে আরও তীব্র করে তুলছে। আচ্ছা, মানুষের মনের কথা তো শুনলাম, এবার চলুন দেখি সংখ্যা কি বলছে, কারণ সংখ্যা কিন্তু কখনো মিথ্যে বলে না। আর মহিষাদলের নির্বাচনী ফলাফল এক নাটকীয় রাজনৈতিক পরিবর্তনের গল্প আমাদের শোনায়, যা মনোযোগ দিয়ে বোঝাটা খুব দরকার। মাত্র ২২৮৬। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধান ছিল ঠিক এটাই। ভাবুন একবার, কতটা সামান্য একটা ব্যবধান। এই সংখ্যাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই কেন্দ্রটা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আর রাজনৈতিকভাবে কতটা বিভাজিত। এখানে প্রত্যেকটা ভোটই ভীষণ গুরুত্বপূর্ণ, আর হাওয়া যে কোনো দিকে ঘুরে যেতে পারে। এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটাকে একটা রাজনৈতিক ভূমিকম্প বলা যেতে পারে। মাত্র ৫ বছরে ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে বিজেপির ভোট শেয়ার ৭% থেকে এক লাফে ৪৫%-এ পৌঁছে গেছে। এটা কোনো ধীর গতির পরিবর্তন নয়, বরং এক ঝটকায় রাজনৈতিক ভারসাম্যের একটা আমূল বদল। এই তথ্যটাই বলে দেয় যে পর্দার আড়ালে অনেক বড় কোনো পরিবর্তন ঘটছিল। তো এই সব ডেটা থেকে আমরা আসলে কি বুঝতে পারছি? ৩টে মূল বিষয় একদম পরিষ্কার। প্রথমত, শাসক দলের বিরুদ্ধে একটা তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। দ্বিতীয়ত, বিরোধী ভোটগুলো যা আগে হয়তো ভাগ হয়ে যেত, সেগুলো এক জায়গায় এসে জমা হচ্ছে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এখানকার লড়াইটা এখন আর শুধু রাজনৈতিক আদর্শের নয়, লড়াইটা ভালো প্রশাসন আর পরিষেবা পাওয়ার। কোন দল ভালো রাস্তা দেবে, সময়মতো ক্ষতিপূরণ দেবে, চাকরির সুযোগ করে দেবে, এই প্রশ্নগুলোই এখন ভোটারদের কাছে সবচেয়ে বড়। এই আলোচনায় একটা খুব জরুরি বিষয় মনে রাখা দরকার।
জনজীবনে মর্যাদা পাওয়াটা আমাদের সাংবিধানিক অধিকার, কিন্তু এই মর্যাদার শব্দটা কোনো বইয়ের পাতায় আটকে থাকা ধারণা নয়। যখন একজন কৃষক সময়মতো তার ফসলের ক্ষতিপূরণ পান, বা একজন যুবক যোগ্যতার ভিত্তিতে চাকরি পান, কিংবা একজন সাধারণ মানুষ সরকারি অফিসে গিয়ে সম্মানজনক ব্যবহার পান, তখনই এই সাংবিধানিক প্রতিশ্রুতিটা বাস্তবে সত্যি হয়। রাষ্ট্রের সঙ্গে আমাদের এই রোজকার লেনদেনের মধ্যেই কিন্তু মর্যাদা লুকিয়ে থাকে। চলুন এবার আরও একটু গভীরে যাওয়া যাক। ভোটাররা কেন এতটা হতাশ? এর কারণটা কিন্তু কোনো একজন ব্যক্তি বা নেতার ব্যর্থতার মধ্যে সীমাবদ্ধ নেই। এর পেছনে রয়েছে গোটা সিস্টেম বা ব্যবস্থার কিছু পদ্ধতিগত সমস্যা। চলুন এই ক্ষোভের উৎসগুলো এক এক করে ব্যবচ্ছেদ করে দেখি। কাটমানি, এই শব্দটা এখন বাংলার প্রায় সবার কাছেই পরিচিত। চাকরির জন্য ঘুষ থেকে শুরু করে বন্যার ত্রাণ বা ১০০ দিনের কাজের ভুয়ো জব কার্ড, জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে এই নিম্ন স্তরের দুর্নীতি সাধারণ মানুষের জীবনকে একেবারে বিষিয়ে তুলেছে। এই ছোট ছোট বঞ্চনাগুলোই আসলে জমে জমে একটা বড় ক্ষোভের জন্ম দিয়েছে, যার প্রতিফলন আমরা ভোটের বাক্সে দেখতে পাচ্ছি। 2021 সালের নির্বাচনের পর ঘটে যাওয়া হিংসার স্মৃতি এখনও বহু মানুষের মনে একদম টাটকা। এই ঘটনাগুলো আইনশৃঙ্খলার উপর থেকে মানুষের বিশ্বাসটা কমিয়ে দেয়। যখন একজন নাগরিক নিজেকে সুরক্ষিত মনে করেন না, তখন স্বাভাবিকভাবেই রাষ্ট্রের ওপর তার আস্থা টলে যায়। এই ভয় আর নিরাপত্তাহীনতার পরিবেশটা একটা নীরব কিন্তু খুব শক্তিশালী প্রতিষ্ঠান বিরোধী অনুভূতির জন্ম দেয়। অনেক সময় রাজনৈতিক দলগুলো সামাজিক বিভাজনকে কাজে লাগায়। যেমন ধরুন, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বাস্তবায়নে দেরি হওয়ায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে একটা তীব্র হতাশা তৈরি হয়েছে। আবার অন্যদিকে সংখ্যালঘু তোষণের মতো একটা ন্যারেটিভ বা আখ্যান কিছু হিন্দু ভোটারের মনে অসন্তোষ সৃষ্টি করেছে। এই ধরনের মেরুকরণের বিষয়গুলো সামাজিক বিভেদকে আরও গভীর করে তোলে এবং রাজনৈতিক ফায়দা তোলার জন্য প্রায়শই ব্যবহৃত হয়। কিছু সমস্যা আছে যা মানুষ প্রতিদিন নিজের চোখে দেখে, হাতে নাতে অনুভব করে, যেমন NH 116-বির ভাঙাচোরা রাস্তা, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ বা সামান্য বৃষ্টিতে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে জল জমে যাওয়া। এই দৃশ্যমান ব্যর্থতাগুলো মানুষকে রোজ মনে করিয়ে দেয় যে প্রশাসন তার কাজটা ঠিকমতো করছে না। আর যখন দৈনন্দিন জীবনের এই মৌলিক পরিষেবাগুলোই ভেঙে পড়ে, তখন সরকারের প্রতি মানুষের অসন্তোষ বাড়তে বাধ্য। দেখুন, একটা কথা বুঝতে হবে, জনগণের মধ্যে অসন্তোষ থাকলেই যে ক্ষমতার পরিবর্তন হয়ে যাবে এমনটা কিন্তু নয়। সেই অসন্তোষকে ভোটের বাক্সে রূপান্তরিত করার জন্য একটা নির্দিষ্ট কৌশল এবং শক্তিশালী সংগঠন লাগে। এখন আমরা দেখব কিভাবে বিরোধী শক্তি, এই ক্ষেত্রে বিজেপি, মহিষাদলের এই জমে থাকা ক্ষোভকে কাজে লাগিয়ে ধীরে ধীরে নিজেদের সমর্থনের ভিতটা তৈরি করেছে। বিরোধী শিবিরের সাফল্যের পেছনে একটা খুব সুশৃঙ্খল তথ্য নির্ভর পদ্ধতি কাজ করেছে বলে মনে হয়। প্রথমত, সেন্সিং, অর্থাৎ মানুষের কষ্টটাকে বোঝা। ওয়ার্ড স্তরের ডেটা বিশ্লেষণ করে তারা চিহ্নিত করেছে কোথায় মানুষের সমস্যা সবচেয়ে বেশি। দ্বিতীয়ত, সিজিং, অর্থাৎ সুযোগটাকে কাজে লাগানো। কেন্দ্রের প্রকল্পগুলোকে তারা স্থানীয় মানুষের প্রয়োজন অনুযায়ী সহজ প্রতিশ্রুতিতে বদলে দিয়েছে। আর তৃতীয়ত, রিকনফিগারিং, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী কৌশল বদলানো। পরিস্থিতি বুঝে তারা কখনো ডিজিটাল প্রচারে জোর দিয়েছে, আবার কখনো ছোট ছোট বৈঠকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গেছে। সফল প্রচার অভিযানগুলো প্রায়শই অন্যান্য রাজ্যের মডেল থেকে শিক্ষা নেয়। যেমন ত্রিপুরার 2018 সালের নির্বাচনে বিজেপির যে পুঙ্খানুপুঙ্খ প্রায় সামরিক কায়দায় বুথ স্তরের ম্যানেজমেন্ট ছিল, সেটা একটা বড় ভূমিকা রেখেছিল। আবার আসাম মডেলে আমরা দেখি একটা শক্তিশালী হিন্দুত্ববাদী ভাবধারার সঙ্গে রাস্তা, স্কুল, হাসপাতালের মতো বাস্তব উন্নয়নের প্রতিশ্রুতিকে সফলভাবে মেলানো হয়েছে। এই দুটো মডেলই আমাদের এটাই দেখায় যে নির্বাচনে জিততে হলে একদিকে যেমন শক্তিশালী সংগঠন দরকার, তেমনি অন্যদিকে একটা বিশ্বাসযোগ্য প্রশাসনিক পরিকল্পনাও দরকার। বেশ, বিশ্লেষণ তো অনেক হলো, এবার চলুন সমাধানের দিকে তাকানো যাক। মানুষের অভিযোগগুলোকে যদি একটা নক্কর জনগণ কেন্দ্রিক কর্মসূচিতে রূপান্তরিত করা যায়, তবেই কিন্তু আসল পরিবর্তন সম্ভব। এখন আমরা একটা সম্ভাব্য প্রশাসনিক ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব, যা মহিষাদলের চিহ্নিত সমস্যাগুলোর সরাসরি সমাধান করতে পারে। যে কোনো সফল প্রশাসনিক পরিকল্পনার জন্য একটা পরিষ্কার কাঠামো বা ফ্রেমওয়ার্ক দরকার। এখানে চতুর্মুখ মতবাদ নামে একটা মডেল দেখানো হয়েছে, যেখানে 4টে দিকে সমানভাবে জোর দেওয়া হয়েছে। প্রথমত, শিবের মতো আগ্রাসন, কঠোর হাতে আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্নীতি দমন। দ্বিতীয়ত, বিষ্ণুর মতো স্থিতিশীলতা, একটি স্টেবল প্রশাসন এবং কেন্দ্রীয় প্রকল্পগুলোর সঠিক রূপায়ণ। তৃতীয়ত, ব্রহ্মার মতো উদ্ভাবন, আধুনিক পরিকাঠামো তৈরি আর নতুন চাকরির সুযোগ সৃষ্টি। আর চতুর্থত, দুর্গার মতো সুরক্ষা, সামাজিক কল্যাণ এবং নারী নিরাপত্তা নিশ্চিত করা। এই 4টে দিকের ভারসাম্যই একটা শক্তিশালী প্রশাসনিক মডেল তৈরি করতে পারে। শুধু বড় বড় পরিকল্পনার কথা বললে হবে না, মানুষকে নক্কর প্রতিশ্রুতি দিতে হবে।
এখানে একটা উন্নয়ন প্রতিজ্ঞাপত্রের রূপরেখা দেওয়া হয়েছে। দেখুন, এখানে খুব নির্দিষ্ট কিছু লক্ষ্যের কথা বলা হয়েছে, যেমন সব মরশুমের উপযোগী রাস্তা এবং মজবুত বন্যাবাঁধ তৈরি করা, স্থানীয় কর্মসংস্থানের জন্য কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি, জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, পিএম আবাস যোজনার অধীনে সকলের জন্য বাড়ি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। এই ধরনের নির্দিষ্ট প্রতিশ্রুতি মানুষের মনে ভরসা ফিরিয়ে আনতে পারে। রাজনৈতিক বিশ্লেষণে আমরা প্রচুর ডেটা ব্যবহার করি, কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবোধের কথা মনে রাখতে হবে। ডেটা ব্যবহার করতে হবে দায়িত্বের সাথে। ভারতের তথ্য সুরক্ষা আইন অনুযায়ী যে কোনো নাগরিকের ব্যক্তিগত তথ্য ব্যবহার করার আগে তার সম্মতি নেওয়া বাধ্যতামূলক। আমাদের লক্ষ্য হল ডেটার মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করা, মানুষকে নিছকই কতগুলো ডেটা পয়েন্টে নামিয়ে আনা নয়। মনে রাখতে হবে, প্রশাসন চলে সম্মতির ভিত্তিতে, জোরের ভিত্তিতে নয়। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আর এখানে আমরা সবচেয়ে কঠিন প্রশ্নটার মুখোমুখি হচ্ছি। প্রশ্নটা হলো, এই যে হারানো বিশ্বাস বা আস্থা, সেটাকে কিভাবে পুনরুদ্ধার করা যায়? এর একটাই পথ আছে, দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে নির্মাণের কঠিন কাজে মন দেওয়া। মহিষাদলের এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতি আর তাদের আসল কাজের মধ্যে ব্যবধানটা অনেক বড় হয়ে যায়, তখন সাধারণ মানুষ কিভাবে তাদের জবাবদিহি করবে? মহিষাদলের মানুষের এই সক্রিয় অংশগ্রহণ আর সামান্য ব্যবধানের রায় আসলে গোটা রাজনৈতিক ব্যবস্থার জন্যই একটা সতর্কবার্তা। এটা আমাদের মনে করিয়ে দেয় যে জনগণের ধৈর্যের একটা সীমা আছে। যদি আপনি একজন জনগণকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai এ, অথবা ফোন করুন 0800 4204 1602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।